আয়োজন করে থাকে। সেখানে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ সায়েন্স রিলেটেড যে কোনো বহু লোকের মৃত্যু হচ্ছে। ছোট বড় সবার মধ্যে এই মাঠ নিজেদেরকে সুস্থ রাখতে পারবো তার জন্য একটা আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আজকে আমাদের বিশিষ্ট সবাই, সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। টিচার্স কাউন্সিলের সেক্রেটারি এই সঙ্গে আমি অনুরোধ করব মঞ্চে উপস্থিত আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে স্যারকে। জানাই স্বাগত ও আন্তরিক অভিনন্দন। আজকের এই হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেটি বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সায়েন্স ফোরাম এবং আমাদেরই কলেজে একটি প্রজেক্ট চলছে এসিআরবি অর্থাৎ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। প্রত্যেক মাসেই আমরা সায়েন্স ফোরামে বিজ্ঞান বিষয়ক একটি আলোচনা আমরা রেখে থাকি, কিন্তু আজকের এই আলোচনাটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ ও স্ট্রোক। মূলত উচ্চ রক্তচাপ, ধূম্রপান, স্থূলতা, খাদ্যাভ্যাস এবং বায়ু দূষণকে এই রোগের কারণ হিসেবে দর্শানো হয়েছে। বায়ু দূষণের আরেকটি দিক হল সারা বিশ্বে গ্রিনহাউস গ্যাসের অংশ বেড়ে যাওয়া এবং এই গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি আমরা জানি করে তুলছে আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পারি। হয়তো কম বেশি সবাই আমরা কিছু না কিছু ওয়াকিবহাল যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। কেউ বলছেন কোভিড ভ্যাকসিনের জন্য, কেউ জিজ্ঞাসা আমাদের সবার মধ্যে আছে। তবে এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে we feel proud that the renowned doctor of Tripura, the cardiologist, I think he is the first cardiologist of Tripura, attended this program in spite of his busy schedule. আজকের এই সায়েন্স প্রোগ্রাম আয়োজিত বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সায়েন্স প্রোগ্রাম আয়োজিত আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এই অনুষ্ঠানের সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানের রিসার্চ পার্সন ডক্টর রুদ্রদেব স্যার, সায়েন্স ফোরামের কনভেনার ডক্টর নন্দিনী ম্যাডাম, আমার সামনে দাঁড়িয়ে বসে রয়েছেন আমার কলেজের সমস্ত সহকর্মী এবং সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা এবং এই এলাকার লিপিড প্রোফাইল, এগুলো নিয়ে সবাই আমরা ডিসকাশন করি। কতটুকু জানি না, কিন্তু কেউ একটু জেনে এটাকে দেখানোর চেষ্টা করছে এবং আনন্দ প্রকাশ করছে আমি একটু জানি, এটা আসলে কিছুই জানি না, তবু আরেকজনের কাছে টেবিল কেনার জন্য চেষ্টা করছি।
সুস্থ ভাবে কাটিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের দরকার। কোনো ধরনের অসুখ আমরা যাতে আক্রান্ত না হই সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের কাছে প্রপার সাজেশন দেবে যে আমাদের কিভাবে প্রত্যেকদিন নিত্যনৈমিত্তিক কিভাবে আমাদের চলা উচিত। সেক্ষেত্রে ফুড হ্যাবিট বা অন্যান্য সব কিছু আছে সেগুলোকে কি করে মেনটেন করা উচিত। সুতরাং আমরা সবাই ইগারলি আছে ওনাকে শোনার জন্য। বেশি সময় আমি নষ্ট করবো না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডক্টর অরুণদেব স্যারের হাতে একটা স্মারক তুলে Today is a historical moment for not in Tripura but also in India present here. Thanks brother for your valuable time. প্রকৃতিকে জয় করার জন্য অনুধাবন করার জন্য নয়, মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য অনুধাবন করার জন্য নয়। এই জয় করতে গেলে যাদের উপস্থিতি ভগবানের মতো আমাদের সামনে যারা এসে দাঁড়ান, ডক্টর বেদ, এবং উনি শুধু ডাক্তার না, উনি একটা কমপ্লিট হিউম্যান বিংস বলতে যেটা বোঝায়, উনি হচ্ছে সেই মানুষটা। মানে ওনার সঙ্গে পরিচয় আমার দীর্ঘদিনে, দাদার কাছ থেকে কিছু শিখি। ওনার ডেডিকেশনস, ডিভোশনস, পেশেন্টের জন্য টাইম দেওয়া এবং কোনো বিরক্তি নেই, কোনো বিরক্তিবোধ আমি ওনার মধ্যে দেখিনি আজ অবধি। আমি বিভিন্ন টাইমে ওনাকে বিরক্ত করি কিন্তু অলওয়েজ স্মাইলিং ফেসে উনি আমাকে আনসার দেন। সত্যি মানে উনি যে আজকে ওনার মতো একজন কার্ডিওলজিস্ট যে সান্নিধ্য আমরা পেয়েছি। আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কারণ দাদার ভ্যালুয়েবল স্পিচ আমরা সবাই শুনবো। ধন্যবাদ সবাইকে এখানে প্রেজেন্ট থাকার জন্য এবং আমার সব কলিগস যারা আপনারা চেষ্টা করেছেন এই আজকের দিনটার জন্য, সবাইকে আমার তরফ থেকে এবং ডিএসপির তরফ থেকে ধন্যবাদ। খুব কৃতিত্বের সাথে ওনার স্কুল শিক্ষা সম্পূর্ণ করে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় টপার হয়ে জিপমা মেডিকেল কলেজ পন্ডিচেরি থেকে ওনার এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তারপর উনি গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রি লাভ করেন। সুপ্রাচী গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে সেখানে তিনি কৃতিত্বের সাথে উনি ওনার পরীক্ষা বা এমডি ডিগ্রি লাভ করেন। তারপরে উনি আরেকটা স্বনামধন্য ইনস্টিটিউট মেডিকেল কলেজ যদি বলে থাকি বা ইনস্টিটিউট বলে থাকি সিএমসি বেলুর, সেখান থেকে তিনি ডিএম কার্ডিওলজি ডিগ্রি হাসিল করেন। পরবর্তীকালে সিএমসি বেলুরে উনি ফ্যাকাল্টি হিসেবে ওনার ক্রিয়াকলাপ দেখে এসেছেন এবং খুব সুদক্ষভাবে করে এসেছেন। তারপর ত্রিপুরার কথা ভেবে সেখানেই তিনি তার ইতি টেনে তার কর্মযোগ্যকে সিএমসি বেলুরে ইতি টেনে ত্রিপুরা চলে এসেছেন ত্রিপুরার মানুষের সেবার জন্য। সেটা কল্পনা করা যায় না, এত কিছু ডিগ্রি নিয়ে এত অ্যাচিভ করে এই মেডিকেল লাইনে। তারপর উনি ত্রিপুরার কথা ভেবে ত্রিপুরার মানুষের কথা চিন্তা করে এখানে চলে এসেছেন এবং ত্রিপুরার মানুষকে উনি কৃতিত্বের সাথে তার সেবা দিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি কার্ডিওলজির কোনো ব্যাপার মানে হচ্ছে ডক্টর অরুণদেব। পথে ঘাটে যাকে জিজ্ঞেস করবেন সে অরুণদেব মানে একদম বন্ধ করে লোক বলবে যে অরুণদেবের কাছে যেতে হবে, ডক্টর অরুণদেবের কাছে। স্যার আমাদের কাছে জানাবে কিভাবে এই হৃদরোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমরা আশা করি যে আমরা সবাই কিছু না কিছু শিখে যাবো আজকে। এবং তার জন্য আবারও স্যারকে ধন্যবাদ, তার ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের জন্য সময় বের করেছেন। আমি স্যারকে ডেকে নেব তার বক্তব্য উপস্থিত করার জন্য আমাদের মাঝে। স্যার faculty of EDMC as well as especially biology for having me here. So, आज আমরা ডিসকাস করব হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ সম্পর্কে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে মোস্ট অফ ইউ আর প্রোভাইডিং অল অফ ইউর স্টুডেন্টস, অলমোস্ট অল অফ ইউ আর ফ্যাকাল্টি নাও। তো why am I discussing? আমি কেন ডিসকাস করছি হার্ট ডিজিজ টু ইয়াং পিপল?
not too young, you are hardly 20, 25 years old. So, is it relevant to you? Heart disease সম্পর্কে discussion করা in front of it? Is it relevant? The answer is yes, it's absolutely relevant. কারণ আমার আগে কমনলি মোর দেন 60s 60 বা 70 বা 80 বছর বয়সে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হতো, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে লাস্ট few 10 or 15 years or so. এখন হার্ট অ্যাটাক আমরা দেখছি 25 years, 30 years, 40 years হার্ট অ্যাটাক is very common. তো তার জন্য even for young people also হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ সম্পর্কে নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা গেছে যে হার্ট অ্যাটাক কিছুর জন্য হয় বা হার্ট ডিজিজ কিসের জন্য হয়, বেসিক্যালি ব্লকেজের জন্য। হার্টের রক্তনালী আছে কিছু নির্দিষ্ট, সেই রক্তনালীতে যখনই ব্লকেজ আছে তখনই সেটা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হয়। তো সেটা কিন্তু একদিনে আসে, it takes long time, it takes at least 10 to 20 years, 10 থেকে 20 বছর। তো তার জন্যই হার্ট ডিজিজ সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আর্লি টাইম। কারণ দেখা যাচ্ছে বাই 50 years of age everybody will be having some blockage of that. Whoever is 40 to 50 years of age, সামান্য কিছু না কিছু করে ব্লকেজ থাকে, it might not be significant, কিন্তু সামান্য কিছু না কিছু ব্লকেজ থাকে। So that's why it is always important to know this is very different. In fact, আমি practice করছি as a cardiologist, so almost all the patients I see are having a heart attack even at the age of 25 and 30 also. So next blockage যেটা বলছে সেটা কি genetic? আমার বাবার ছিল, আমার হয়েছে, আমার ছেলেরও হবে। Answer to this question is absolutely it is not totally genetic. Up to 80 to 90% is lifestyle. Obviously genetics will role আছে, but not to that extent. Around 10% genetics will do play a role, but otherwise most of the time আমাদের লাইফস্টাইল, ফল্টি লাইফস্টাইলস এর জন্য কিন্তু এই হৃদরোগ বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। তো তার জন্য we should not blame our যে বাবার ছিল তার জন্য আমার হয়েছে because of genetic makeup, না। আমার বাবা যে খাবার দাবার খেতেন, যে ফল্টি লাইফস্টাইল লিড করতেন, আমিও সেটা পেয়েছি, আমি আমার বাবা থেকে সেটা শিখেছি। আমি যেটা করছি সেটা থেকে আমার ছেলে শিখবে। তো অল দিস আর লাইফস্টাইল। তো তার জন্য আমার ছেলে যখন আমাকে দেখে he is a school going kid, তো ওর friends he advises कि अरे तुम वो मोटे हो, you are fit on the healthy side, decrease your body weight, তুমি fasting করো, fasting করাটা ভালো। At this age also he is hardly 8 to 9 years of age. He had understood what is the significance of lifestyle, what is the significance of diet, what is the significance of exercise and other things. So তার জন্য actually আমাদের যে রোগ সম্পর্কে যে আমরা প্রতিরোধ সেটা কিন্তু আমাদের will be able to cure. You will be able to cure by yourself. আপনি যদি ডায়েট বা লাইফস্টাইল মেইনটেইন করতে পারছেন, then you will remain healthy and you can lead a healthy long and fulfilling. So next question হচ্ছে যে ঠিক আছে I mean the diagnosis or whatever we are কিন্তু আমরা হেলথি কি অ্যাসেস করতে পারি, how healthy we are? Yes, এটা আমরা অ্যাসেস করতে পারি in different ways that how healthy we are, আমরা কতটুকু হেলথি। And এটা যদি আমরা অ্যাসেস করতে পারি যে আমরা কতটুকু হেলথি, what are the ways we can prevent it? Because it's very important, because it's known as prevention is better than cure. একবার যদি হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হয়ে যায়, obviously ট্রিটমেন্ট করাটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি করে প্রিভেন্ট করা, দ্যাট ইজ সামথিং হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেন এই রোগটা না হয়। 2030 2.5 কোটি লোকের মৃত্যু হবে বিকজ অফ কার্ডিওভাস্কুলার, which is much more than combined cancer, diabetes, TB, diarrhea related যত ডেথ আছে এগুলো কম্বাইন করলে কিন্তু তার থেকেও বেশি ডেথ হচ্ছে because of cardiovascular disease. This is nowadays so common. So that's why the risk of heart attack. Because it's very important. Most of the time আমরা যেটা দেখে থাকি as a doctor, patient এসে বলছে কি আমার তো গ্যাস হয়েছে, everything they ascribe their symptom to gas. Now there is no এগুলো যদি সিম্পটম থাকে, it must be a warning sign. Probably you are suffering from heart attack, not from a gas.
গ্যাস হলে বুকে ব্যথা হয়, কিন্তু হার্ট অ্যাটাক আর গ্যাসের মধ্যে ব্যথার মধ্যে একটু পার্থক্য আছে। তো সেই হার্ট অ্যাটাকের পেইন এই মধ্যেখানে হয় মোস্ট অফ। পেইনেরও যে ক্যারেক্টারিস্টিকটা, ইউজুয়ালি পেইন ইস পেশেন্টে যেতে পারে বা গলায় যেতে পারে বা বাঁ হাতে রেডিয়েট করতে পারে, অনেক ক্ষেত্রে পেছনেও ফ্র্যাকচার যেতে পারে। সো দিস আর দ্য ওয়েজ মানে হার্ট অ্যাটাকের পেইন প্রেজেন্ট করছে। ইউজুয়ালি ইটস মিডল অফ দ্য চেস্ট, usually it's heavy, burning, squeezing. Patient usually বলবে যে as if মানে বুকে হাতি বসে আছে, very heavy feeling. Along with painটা গলায়, চোয়ালে, দাঁতে, লেফট হ্যান্ডে যে এরকম যদি পেইনের ক্যারেক্টারিস্টিক থাকে, then we should think that probably আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, মানে probably we are in the process of having a heart attack. ঠিক আছে? তার সঙ্গে আরো কিছু ইম্পর্টেন্ট সিম্পটম থাকে। Usually পেইনের সঙ্গে যদি সোয়েটিং থাকে, then probably he is suffering from heart attack. So sweating is very important. তার সঙ্গে আরো যদি পেইনের সঙ্গে সোয়েটিং আছে, সোয়েটিং এর সঙ্গে শ্বাসের প্রবলেম হচ্ছে, he is having a shortness of breath, then also it's indicative that probably he is having a heart attack. Once it's probably, still not sure. আপনি নিজে থেকে ট্রিটমেন্ট করবেন না, নিজে থেকে গ্যাসের ওষুধ নিয়ে বাড়িতে বসে থাকবেন। You are thinking feeling হচ্ছে বা squeezing feeling হচ্ছে, এটা যাচ্ছে না, it is persisting beyond 15 minutes, তার সঙ্গে আপনার ঘাম হচ্ছে, তার সঙ্গে শ্বাসের প্রবলেম হচ্ছে, and pain typically area radiate করছে, গলায়, চোয়ালে, হাতে এইসব জায়গায় রেডিয়েট করছে, কখনো কখনো পেছনে, it indicates probably you are having a heart attack. Do not waste time, do not self-medicate, that is something important. অনেক পেশেন্ট দেখি যখন পেশেন্টরা ভাবে গ্যাস হয়েছে, রাত্রিবেলা পেইন হয়েছে, গ্যাসের ওষুধ খেলো, তার থেকে বিভিন্ন রক্তনালী বেরোয়, এগুলো হচ্ছে বড় বড় রক্তনালী, এগুলো ব্রেইনে যাচ্ছে, পেটে যাচ্ছে, হাতে পায়ে সব জায়গায় যাচ্ছে। তো হার্টের কাজ হচ্ছে শরীরের সব জায়গায় থ্রু দ্য ব্লাড ভেসেলস ব্লাড পাম্প করা। হার্ট যে পাম্প করছে, হার্ট কিন্তু প্রতিনিয়ত পাম্প করছে। হার্ট ইজ এন অর্গান, যখন আপনি ঘুমে থাকছেন তখনও কিন্তু হার্ট পাম্প করছে। হার্ট ইজ নট টেকিং এনি রেস্ট right from birth to our death, even before birth also 21 দিন হয় তখন থেকে কিন্তু হার্টের পাম্পিং ক্যাপাসিটি শুরু হয়ে যায়। So right from 21 days to till our death the heart keeps on pumping. তো হার্টে এত পাম্প করছে, হার্টের তো শক্তির যোগান দিতে হবে না। আমরা যখন কাজ করি আমাদের শক্তি কোথা থেকে আসে? আমরা যখন কাজ করি from our food, বিভিন্ন খাবার দাবার আমরা খাচ্ছি, so that we are getting our energy. তো হার্ট কোথা থেকে এনার্জি পাচ্ছে? হার্ট এনার্জি পাচ্ছে হার্টের নিজস্ব কিছু রক্তনালী আছে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হার্টের রক্ত। হার্টের ডান দিকে দুটো মেইন রক্তনালী থাকে, হার্টের বাঁ দিকে দুটো মেইন রক্তনালী থাকে, ডান দিকে একটা মেইন, এগুলোকে আমরা বলি করোনারি আর্টারিজ, মানে হার্টের নিজস্ব রক্তনালী। এই রক্তনালীর মাধ্যমে হার্ট যে নিজের যে নিউট্রিশন সেটা পাচ্ছে বিকজ অফ দিস ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলে যখন ব্লকেজ হয় সেটাকে আমরা বলি ব্লকেজ। তো এই যে ইনসেটে দেখা যাচ্ছে এটা বেসিক্যালি এই রক্তনালী একটা ক্রস সেকশন, 70% বলে পেশেন্টের সিম্পটম দেখা যাচ্ছে, কিন্তু তারপর কি হলো, হুট করে সেই ব্লাড ভেসেলের মধ্যে ক্লট হয়ে গেল। ক্লট হওয়ার জন্য কি হলো, যে রক্তনালীর যে রক্ত প্রবাহ it will be 100% cut off, suddenly blood flow will be totally blocked. Suppose এই রক্তনালীটি ব্লক হলো, তো এখান থেকে যেহেতু এখানে 100% ব্লক হয়ে গেছে বিকজ অফ ক্লট, তো তার জন্য এখান থেকে কোনো ব্লাড ফ্লো করবে, এখান থেকে ব্লাড ফ্লো হবে 0%। তার মানে এই জায়গার যে হার্টের মাসল আছে সেই মাসলগুলো কিন্তু, তার মানে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, এখনই পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে। যত টাইম যাবে এই হার্টের যে মাসল আছে এই মাসল কিন্তু ড্যামেজ হতে শুরু করবে। হার্টের মাসল আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট করে এই হার্টের মাসল ড্যামেজকে আমরা প্রতিরোধ করতে পারি। সাপোজ আরও এখন হার্ট অ্যাটাক হয়েছে, বুকে ব্যথা হয়েছে, সঙ্গে সঙ্গে উনি এসেছেন আমাদের কাছে, আমরা ইসিজি করে দেখলাম যে না পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে। আমরা কি বলি, আপনার হার্ট অ্যাটাক হয়েছে তার পেছনে কারণ আছে, আপনার এই যে রক্তনালী আছে হার্টে, এই রক্তনালীতে ব্লাড ক্লট হয়ে গেছে। তো এটা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করাটা ইম্পর্টেন্ট, আইদার বাই গিভিং সাম মেডিসিন, আমরা সাধারণত কোনো ইনজেকশন দিই, কিন্তু বেস্ট হচ্ছে ইমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি, একটা স্টেন্টের মাধ্যমে খুলে দিই, তো ব্লকটা আমরা খুলে দিই আর ক্লটটা আমরা হার্ট থেকে বের করে দিই। তার মানে যেটা
ব্লকটা ছিল সেই ব্লকটা আমরা ক্লিয়ার করি। তো এটা কিন্তু খুব টাইম সেন্সিটিভ। পেশেন্ট এসছে চেস্ট পেইনে রাত্রিবেলা ইসিজি করা হয়েছে, ইসিজি ইজ নর্মাল, ইসিজিতে কোনো সমস্যা নেই, পেশেন্টকে বলা হয়েছে আপনার গ্যাস হয়েছে বাড়ি যান, মনে হচ্ছে হার্টের রক্তনালী যেটা দেখা যাচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে এটা ন্যারোইং না, এটাই হচ্ছে ব্লক। তো এটাই ব্লকটা আমরা এই স্ট্যান্ডের মাধ্যমে এটা খুলে দিয়েছি। তো এটা যেটা ব্লক দেখাচ্ছিল খোলার পর কিছু দেখা যাচ্ছে কারণ এটা 100% ব্লক। তো ওনার হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্য এটা 100% ব্লক। খোলার পর দেখুন এটা পুরো দেখা যাচ্ছে, এই জায়গা থেকে এটা 100% ব্লক। তো তার জন্য এটা এখান থেকে কিছু দেখা যাচ্ছিল না, খোলার পর এই যে পুরোটা দেখা যাচ্ছে। শুরুতে ছিল এটা, পড়ার পর হচ্ছে এটা। মজার কথা হচ্ছে পেশেন্টের এজ দেখুন 48 years, দ্যাট টু ফিমেল। 48 years is not the youngest patient. I have seen এরকম সিম্পটম নিয়ে হার্ট অ্যাটাক নিয়ে 30 বছর বয়সে পেশেন্ট অপারেট করেছে, 25 years also. বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, সাউথ এশিয়ান কান্ট্রি। তো সাউথ এশিয়ান কান্ট্রিতে হার্ট ডিজিজ অ্যান্ড হার্ট অ্যাটাক ভেরি কমন, ইভেন 3 times more common than the western part. মানে আমাদের পাশ্চাত্যে যাদের হার্ট অ্যাটাক হয় ইউজুয়ালি দ্যাট 60 বা 70 years old. কিন্তু তো সেটার পিছনে অনেক কারণ আছে। আপনারা সবাই জানেন স্মোকিং একটা মেইন কারণ, আসলে ডায়াবেটিস। ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল। এতেও ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রি-ডায়াবেটিক। প্রি-ডায়াবেটিক বলতে আমরা বুঝি যে সেটা ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক না, ফ্র্যাঙ্ক ডায়াবেটিক 6.5 থাকে, দেন উই কল ইট এ ডায়াবেটিক। কিন্তু অনেকেরই আছে যাদের ফাস্টিং সুগার 126 বা তার বেশি না, হয়তো বা 110, 115, 105 এই রেঞ্জে আছে, বা HbA1c 6.5 বা তার বেশি না, তার থেকে কম আছে, কিন্তু একদম নর্মাল নেই, মেবি ইট ইজ অ্যারাউন্ড 6.2, 6, 6.4 ওরকম রেঞ্জে। তো এগুলো হচ্ছে প্রি ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিক পেশেন্টরা, ডায়াবেটিক পেশেন্টদের মোটামুটি একটা অ্যাওয়ারনেস আছে, আমার ডায়াবেটিস আছে, আমাকে সাবধানে চলতে হবে, খাবার দাবার কন্ট্রোল রাখতে হবে। কিন্তু প্রি ডায়াবেটিক পেশেন্টদের সেই অ্যাওয়ারনেসটি নেই, কারণ ওরা ভাবে আমি তো নর্মাল, আমার তো সুগার টুগার কিছু নেই। কিন্তু ওরা দে আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দে আর প্রি ডায়াবেটিক। দ্যাট মিনস ওরা কিন্তু একদম নর্মাল। এইসব কিন্তু এই ভুঁড়ির জন্য। তো কেন ভুঁড়ি এতগুলো প্রবলেম করছে? কারণ আমরা সাধারণত ভাবি যে ফ্যাট হচ্ছে একটা ইনার্ট সাবস্টেন্স, ফ্যাটের কিছু কাজ নেই, জাস্ট দেখতে একটা কসমেটিক্যালি তো খারাপ লাগে, বাট ফ্যাট ইজ নট দ্যাট, মানে বেসিক্যালি ওটা ইনার্ট, কিছু করছে না। আনএক্সপেন্সিভ ওয়ে টু মেজার হেলথ ইজ মেজার ইয়োর ওয়েস্ট সার্কামফারেন্স। কোনো পয়সা লাগবে না, কোনো ব্লাড টেস্টের দরকার নেই, জাস্ট টেক এ ইনস্টেপ নিয়ে টেক ইয়োর ওয়েস্ট সার্কামফারেন্স এট দ্য লেভেল অফ নেভার, মানে আগে কত আছে সার্কামফারেন্স at the level of নাভি লেভেলে কতটুকু আছে সার্কামফারেন্স, এটা আপনাকে দেখতে হবে। তো মেলস এর ক্ষেত্রে should be less than 35 inches and females should be less than 31. যদি সেন্টিমিটার কনভার্ট করতে হয়, মেলস এর ক্ষেত্রে less than 90 সেন্টিমিটার আর ফিমেলস এর ক্ষেত্রে less than 80 সেন্টিমিটার। তো আই থিঙ্ক আজ আপনার বাড়িতে সবাই দেখবেন একটা ইনস্টেপ নিয়ে হোয়াট ইজ দ্য ওয়েস্ট সার্কামফারেন্স, ভেরি ইনএক্সপেন্সিভ থিং টু ডু। আমার আছে 32, that's why I'm happy. কিন্তু তাও যদি 35 থেকে বেশি আসে, what needs to be done? কি করতে হবে? কেন এটা হচ্ছে? Stress. So everybody is stressed, and stress is something which is very important risk factor. So stress management you have to, not only stress management, you have to reduce your stress. সবার ক্ষেত্রে আলাদা, কিভাবে স্ট্রেস রিডিউস করতে হবে সেটা আপনার হাতে, কারণ সবার প্রফেশন আলাদা। আমার প্রফেশন আলাদা, আপনাদের প্রফেশন আলাদা, স্টুডেন্টসদের ডিফারেন্ট, কিন্তু আপনাদের নিজে থেকেই ম্যানেজ করতে হবে আমি স্ট্রেস কী করবো। অ্যাজ পার এক্সাম্পল অফ মাইন্ড, আমি কার্ডিওলজি সাইড বিজি থাকি, আগে আমি রাত্রিবেলা যে কোনো টাইমে কেস করতাম, রাত্রিবেলা ইমার্জেন্সি কেস বলে আমি 3-4টার সময় করতাম, তারপর দেখলাম যে ওরকম বললে আমার নিজের লাইফই ইয়ে হয়ে যায়। তো লেটার অন আমি কি করলাম, nowadays I do not do, শুনতে কেমন লাগবে, বাট ইমার্জেন্সি কেসেস আই হ্যাভ স্টপ ডুইং অ্যাট দ্যাট অফ টাইম। কারণ আমাকে প্রথমে তো আমাকে নিজে বাঁচতে হবে। ইফ আই এম হেলদি আই ক্যান গিভ ইউ সাম অ্যাডভাইস। আমি যদি নিজে আনহেলদি থাকি আমি আপনাকে কি অ্যাডভাইস দেবো? তো আই হ্যাভ টু সেফগার্ড মাই হেলথ অ্যাট দ্য কস্ট অফ এনিথিং। তো ইউ শুড নো হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস। তো ম্যানেজমেন্ট অফ স্ট্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে জিমে যাওয়া, জিমে গেলে যে শুধু এক্সারসাইজ হয় তেমন কিন্তু না,
জিমে না গিয়েও আপনি এক্সারসাইজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনি যদি এভরি আওয়ার ইফ ইউ মুভ, যেমন আমি দেশে যে কোনো উৎসবে হোক, সেটা আনন্দের উৎসবেই হোক বা দুঃখের শ্রাদ্ধতেও মিষ্টি তো চলছে, আবার অন্নপ্রাশনেও মিষ্টি চলছে, কারো বাড়িতে গেলেও মিষ্টি চলছে। তো 2 to 4 টিস্পুন সুগার থাকা দরকার, অ্যারাউন্ড 80 মিলিগ্রাম পার্সেন্ট, মানে নর্মাল সুগার ইন ব্লাড ভেসেল। কিন্তু সেটাই আমাদের থাকছে 150 বা 160, মানে অলমোস্ট 2 টাইমস। তো এক্সেসিভ পরিমাণ যখন সুগার আমাদের ব্লাড স্ট্রিমে ব্লাডে চলাচল করছে, সেটাই কিন্তু ব্লাড ভেসেলকে ড্যামেজ করে কার্বোহাইড্রেট। বাকি যে ভালো জিনিসগুলো ছিল, প্রোটিন বা ফাইবার বা ভিটামিন, এগুলো কিন্তু বিলিং এর জন্য চলে যাচ্ছে। তো যখনই আপনি হোয়াইট রাইস নিচ্ছেন, ইউ আর বেসিক্যালি কনজিউমিং এ ফুল অফ কার্বোহাইড্রেট সাবস্টেন্স, মানে আপনি শুধু কার্বোহাইড্রেট নিচ্ছেন আর কিছু না। এটাতে কোনো, যতই আপনি ফাইবার বেশি দেবেন, ফাইবার কিন্তু বেশি আপনি নিতে পারবেন না, বিকজ ইট উইল সোয়েল ইউর স্টমাক, আপনার পরিতৃপ্তি আসবে, স্যাটাইটি আসবে, আপনি এক্সেস কনজাম্পশন করতে হাইড্রেট কার্বোহাইড্রেট, স্পেশালি ফ্রুট জুস, যেটা প্যাকেটে, যেটা কোল্ড ড্রিঙ্ক অবভিয়াসলি অ্যাবসলিউটলি ফ্যাট, এটাতে কিছু নেই, শুধু সুগার আছে আর কিছু কেমিক্যাল মেশানো আছে, coloring agent আছে, which is absolutely and it is known as sitting is the new smoking, মানে সবসময় বসে থাকা in a potato couch is as dangerous as smoking. So keep moving always, very important. তো মুভমেন্টের মধ্যে আপনার অ্যারোবিক এক্সারসাইজ হতে পারে, আপনি জগিং এর জন্য যেতে পারেন, সাইক্লিং এর জন্য যেতে পারেন, রানিং এর জন্য যেতে পারেন, সুইমিং এর জন্য যেতে পারেন। তো at least 4 hours of exercise per week is important. 250 minutes per week is a minimum for us. It is scientifically also. কারণ ফ্রেঞ্চ ফ্রাইজ করতে গেলে যে অয়েল দিয়ে ওরা হিট করছে, সেটা থেকে যে টক্সিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, টক্সিক কম্পাউন্ড অ্যাক্রোলিন, বিভিন্ন টক্সিক কম্পাউন্ড তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্রোলিন। তো এই অ্যাক্রোলিন যে কম্পাউন্ড আছে, সেটা আর্টিফিশিয়াল সুইটনার যেটা like healthy stevia or coffee. The important aspects of healthy living involve for a patient here. Thank you. একটা কমপ্লিকেটেড কমপ্লেক্স সাবজেক্ট টপিক, মানে এত কিছু এত সহজ ভাষায় জানতে পারলাম যে আপনাকে ধন্যবাদ দিয়ে মনে হয় না, মানে প্রশ্ন করবে, তোমরাও করতে পারো, স্টুডেন্টরাও করতে পারে। আমি ব্যক্তিগতভাবে ছিল, তো আমরা এই স্বাস্থ্যসম্মত জীবন, এটা একটা কনফিউশন স্যার, সিদ্ধ ভাবটা কি এই জিনিসটা। ফ্রেঞ্চ ফ্রাইজ যদি এতটাই ক্ষতিকর হয় সিগারেটের তুলনায়, তাহলে সিগারেটের প্যাকেটে যদি ওরকম লেখা থাকে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইজ ব্যান করে দেওয়া হচ্ছে না কেন? একটা হচ্ছে মার ফেলে দিয়ে আর একটা স্টিমটা ওর মধ্যে দিয়ে, আবার আমরা যদি কুকারেরও ভাত পড়ে অনেকে, আমরা যদি মার ফেলে দিই, সেটা কি অতটা ক্ষতিকর আগের দুটো পদ্ধতির তুলনায়? এটা যদি একটু বলেন স্যার। অনেক কিছু আছে যেটা ক্ষতিকারক, বাট ইট ইজ নট থাকে, কিন্তু অনেক কিছু আছে যেমন কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক ইজ অলসো নট গুড ফর হেলথ, বাট ব্যাড ফর হেলথ। কোল্ড ড্রিঙ্ক সরষার তেল খাচ্ছি, সারাক্ষণ আমরা সরষার তেল খেয়ে যাবো নাকি মাঝখানে কিছু চেঞ্জ করেছে উনি বা অন্য কিছু নিতে পারে, এটা কোনটা ভালো? আরেকটা প্রায় সময় ধরে শুনে থাকি দুটো তিনটে তেল মিক্স করে ইউজ করা ভালো, এখন কোনটা ভালো? আদৌকে দু তিনটে তেল ইউজ করা ভালো নাকি সিঙ্গেল একটা, যদি একটু বলেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ব্লেন্ডিং অফ অয়েল। তো ব্লেন্ডিং অফ অয়েল বিভিন্ন টাইপের অয়েলগুলো একসঙ্গে মেশানো হয়, কিন্তু তিনটে অয়েল যদি খারাপ হয়, তিনটে অয়েল খারাপ মেশাতে তো ভালো তো হবে না, ঠিক না? সাপোজ হয়তো যেটা বলা হয় ব্লেন্ডিং করা উচিত, যদি বললাম এটাই বললাম দুটো দিকই খারাপ, তিনটে দিকই খারাপ, তিনটে স্কোর নিশ্চয়ই ভালো কিছু হবে না, এটা সম্ভব। হ্যাঁ করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে why not to use it separately? আজ যেমন আমি সরষের তেল ব্যবহার করছি, যদি করার অনেক হয়, দুধের মাধ্যমে আমাদের শরীরে নট গুড ফর